লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সুপ্রিয় দর্শক, সহযোগিতায় আছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাপি ইয়াসমিন। আজ আমরা আলোচনা করব প্রবল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, রেমালের তাণ্ডব নিয়ে আজ আমরা কথা বলবো। এই বিষয়ে রেমাল নিয়ে কথা বলবো, ঘূর্ণিঝড় নিয়ে কথা বলবো, তার নানা দিক তুলে ধরার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে অত্যন্ত সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। শুরুতে একটু তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে উপস্থিত আছেন গওহার নঈম ওয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং মোহাম্মদ রফিকুল আলম, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। প্রতিটি দুর্যোগ, প্রতিটি ঘূর্ণিঝড় আমাদের বড় বড় ক্ষতি করে আসলে রেখে যায় এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পাই, সেখান থেকে কতটুকু উঠে আসার চেষ্টা আমাদের থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। তবে তার আগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের কাছ থেকে আমরা একটু জেনে আসি তিনি ক্ষয়ক্ষতির কোন বিষয়গুলো এবার তুলে ধরেছেন। তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। দর্শক দেখছিলেন, আমরা এবার মূল আলোচনায় যেতে চাই। প্রথমে যাব গওহার নঈম ওয়ারা, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে প্রতি দুর্যোগে আমাদের অনেক বড় বড় ক্ষতি করে যায়, আমি সেই কথাটি প্রথমে বলছিলাম। এবারের যে দুর্যোগ রেমালের কথা আমরা যদি বলি, সেটাকে আসলে তুলনা করা হচ্ছে আইলার সাথে অনেকটা ক্যাটাগরির দিক থেকে, সম্ভবত যদি ভুল না করে থাকে আপনি ঠিক করে দেবেন। সেটি হচ্ছে যে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সাথে সম্ভবত কোনোটির কোনো মিল থাকে না। তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই, এবারে রেমালের তাণ্ডব কেমন দেখলেন? ধন্যবাদ। দুর্যোগের আমরা গুরুত্বটা মাপি অনেক সময় ডেড বডি দিয়ে, যে কতগুলো মানুষ মরেছে। যদি বেশি মানুষ মরে আমরা ধরে নেব এটা অনেক বড় হয়েছে, মানুষ কম মরলে আমরা ধরে নেব এটা কম ক্ষমতা সম্পন্ন দুর্যোগ ছিল। এটা আসলে ঠিক না, এটা মানুষের ডেড বডি দিয়ে দুর্যোগ মাপার কৌশলটা ঠিক না। আমাদের দেখতে হবে এটার কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার প্রতিক্রিয়াটা কি হতে পারে। যেমন ধরেন এখন যে সমস্ত এলাকায় বাঁধ ছিঁড়ে আমাদের লবণ পানি ঢুকে যাচ্ছে, আমরা বলছি জলচাষ, কিন্তু আসলে তো এটা লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি আমাদের জ্যৈষ্ঠী মাসে সবচেয়ে বেশি লবণাক্ত থাকে। এই পানিটা যখন ঢুকছে, এই পানিটা যদি বেরোতে না পারে তাহলে মানুষের কি অবস্থা হবে? সে কি আমন ধান করতে পারবে? সে কি তার খাবারের পানি, গোসলের পানি ব্যবহার করতে পারবে? নাকি এই পানিটা বন্ধ হয়ে গেলে আরও লবণ পানি মাটির নিচে চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে? আমাদের সেইভাবে দেখতে হবে। এটা এই দুর্যোগে খাবার, চিড়া, মুড়ি, গুড় বিতরণ করার দুর্যোগ এটা না। এটা দুর্যোগটা হচ্ছে আমাদের আগামী দিনের খাদ্য নিরাপত্তার যে একটা বড় কাঠামো হলো আমাদের আমন ধান, সেটা যেন কৃষক ধরতে পারে সেই ব্যবস্থাটা করা। সেই ব্যবস্থাটা করতে গেলে এই পানিটা বের করে ফেলতে হবে, যে কোনো মূল্যে হোক, যত তাড়াতাড়ি হোক। আগের যে ব্যবস্থাপনা ছিল, জলকপাট ছিল, সেখানে খালাসির ব্যবস্থা ছিল, তারা এগুলো করতো। যেহেতু তাদের চাকরি নাই, আর তারা কেউ চাকরি করে না, বলা হচ্ছে এটা কমিউনিটি ম্যানেজ করবে। কমিউনিটি এটা ম্যানেজ করতে পারে না, পারছে না। এবং লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে অনেক জলকপাটের ইয়েও কমে গেছে, তার জীবন শক্তি অনেক কমে গেছে, সেটাও মেরামত করা হয় নাই। তাহলে কিভাবে পানি বেরোবে? পানি বেরোনোর একটাই পথ আছে, যেটা ওনারা আগে করেছেন 91-এর পরেও, যে পাম্প করে পানিটা বের করে দেওয়া, এবং এটা ছাড়া কোনো পথ নাই। এটা আমাদের করতে হবে। কিভাবে করব সেটা একটা বড় বিষয়, কিন্তু আমাদের সমস্ত ফোকাসটা হওয়া উচিত এই লবণ পানিটা যত দ্রুত আমি বের করে দিতে পারি। এবং লবণ পানিটা বের করে দিলে এখন যে আসন্ন বর্ষাকাল আছে, বৃষ্টির পানিটা তারা ধরে রাখতে পারবে, সেটা তাদের একটা কাজ হবে। এবং এইটা সেই সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত জায়গায় এই বাঁধগুলো ছিঁড়ে গেছে এগুলো মেরামত করা যত দ্রুত সম্ভব। কারণ ভাদ্র মাসে, সেপ্টেম্বর মাসে বড় জোয়ার হবে। এটা জলোচ্ছ্বাসের জোয়ার না, এমনিই বড় জোয়ার হয়। সেই জোয়ার অনেক উচ্চতায় আসে, এবং সেই জোয়ারকে যদি আমি ঠেকাতে চাই তাহলে আমার বাঁধগুলা এই সময়ের মধ্যে আমার নির্মাণ কাজ শেষ করতে হবে। সেটা হলো একটা বড় কাজ। এবং আর একটা হলো যে আমাদের মন্ত্রী মহোদয়ের হিসাবেও আসছে
এবং সবাই বলছে যে আমাদের ফোকাসটা হয়ে গিয়েছে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে, কিন্তু এটা শুধু উপকূলবর্তী জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি ঢাকা শহরেও দেখছেন যে ঢাকা শহরে এটা অনেক সমস্যা তৈরি করছে, অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে যেখানে উপকূলের জেলাগুলোর বাইরে যে জেলাগুলো আছে, যেমন যে এলাকা দিয়ে গিয়েছে তার কাছের জেলা হলো যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, এই জেলাগুলোতে কথা কিন্তু আমরা কেউ বলছি না। এবং সেখানে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যশোরে প্রায় 48 ঘন্টা বিদ্যুৎ ছিল না, 24 ঘন্টা তো অনেক জায়গায় ছিল না। এবং সেখানে জীবনযাত্রা এবং এই জায়গাটা ফল উৎপাদনকারী একটা অঞ্চল, যেখানে কলা তৈরি হয়, কলার বড় বড় বাগান আছে। এখানে আমের সময় এখন আম বাগানগুলো ছিল, আমের ক্ষতি হচ্ছে, লিচুর ক্ষতি হচ্ছে। তাহলে এইখানে কোনো তথ্য আমরা দিতে পারি নাই যখন জলোচ্ছ্বাসটা, যখন আমাদের সাইক্লোনটা আসছিল। আমরা সাইক্লোনের যত বার্তা দিয়েছি উপকূলকে ঘিরে দিয়েছি, কিন্তু এটা যদি চলে আসবে আমরা জানতাম। আমরা আমফানের সময় দেখেছি, আমরা ইয়াসের সময় দেখেছি, আমরা আপনি আইলার কথা বললেন তখন দেখেছি। এটা আরো উপরের দিকে এসে আরো লম্বা ক্ষতি করে। সেটা আমাদের সেই ধারণাটা আসলে ততটাই বিস্তৃত রাখতে হবে যত পর্যন্ত আসলে এই প্রভাবটা যতদূর যেতে পারে। আবার যেমন ধরেন এখন আমরা বলছি যে এটা সিলেট অঞ্চল দিয়ে মেঘালয়ে চলে যাবে, আসামে যাবে, এবং আসামে যদি বৃষ্টিপাত হয় সেই পানিটা আবার আমাদের সিলেটের নদী দিয়ে আসবে, বন্যা হবে সিলেটের পানি এখন আর আগের মতন চট করে মেঘনা নদীতে চলে যায় না, কারণ আমরা হাওরের মধ্যে বড় বড় রাস্তা করে ফেলেছি, আটকে যাচ্ছে পানিটা। তাহলে সেইটাও আমার একটা প্রিপারেশনের মধ্যে রাখতে হবে যে হয়তো আবহাওয়া বিভাগ বলবে এটা আমাদের জলোচ্ছ্বাস বৃষ্টিপাতের খবর আমরা দিতে পারবো, হাইড্রোলজি আমি দিতে পারবো না, কিন্তু মানুষ তো এক জায়গা থেকে পেতে চায় তথ্যটা। এবং সিলেটে যদি বন্যা হয়, এইটা আজকে কালকে যদি ঢাকায় বৃষ্টি কমে যায়, তার মানে কিন্তু আমাদের সাইক্লোনের যে প্রতিক্রিয়া এটা কিন্তু বন্ধ হলো না। এই মেঘটা আবার ফেরত আসবে পানি হয়ে, যেটা সিলেট দিয়ে নামবে। সেটাও আমাদের অ্যানালিসিসের মধ্যে আনতে হবে। সকল বিষয় আসলে আমাদের তদারকির মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, বিশ্লেষণের মধ্যে, সবকিছুর মধ্যে আসলে রাখতে হবে। জনাব রফিকুল আলম, আপনার কাছ থেকে একটু শুনি। প্রত্যেকটি বিষয়ে আসলে গওহার নঈম উনি একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে আসলে বলার চেষ্টা করছিলেন যে কোথায় কোথায় আমাদের ক্ষতিগুলো হয় বা কোথায় কোথায় আমাদের প্রস্তুতিটা আসলে রাখা দরকার। আপনার কাছ থেকে একটু জানি রেমালের অভিজ্ঞতার কথা। আমরা তো পূর্বে অনেকগুলো ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আসলে আমরা ফেস করে এসেছি। বিশেষ করে আমরা যদি 60-এর দশকের পর থেকে চিন্তা করি বা খুব অতীত নিকটেও যদি বলি, 4 বছর আগে থেকে যদি চিন্তা করি, তাতেও আমরা অনেক বড় বড় ঘূর্ণিঝড় আসলে সম্মুখীন হয়েছি। সেখান থেকে কতটুকু শিক্ষা নিতে পেরেছি আমরা? ধন্যবাদ আপনাকে। আমি 70 সালের সাইক্লোনও দেখেছি। হাতিয়া দ্বীপে আমার জন্ম, 70, 90, 91। সব একটা সাইক্লোনের সাথে আরেকটার ক্যারেক্টার কিন্তু একরকম না, কোনো পানি বেশি, কোনোতে বাতাস বেশি। তো শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, এবার আমি নঈমের সাথে একমত যে প্রথম হচ্ছে ওয়ার্নিংটা। আমাদের ওয়ার্নিং অনেক বেটার হয়েছে বাংলাদেশে, মানুষ জানে, কিন্তু আমরা কিন্তু ওয়ার্নিংটা সীমাবদ্ধ রেখেছি শুধু পানি জলোচ্ছ্বাস হবে, কিন্তু লবণ পানি যে আসবে, নঈমা যেটা অ্যাড করলেন, এটা যে লং টাইমে একটা এফেক্ট থাকবে অনেক দিন, যে পুকুরগুলোতে মাছ নষ্ট হবে, যে কোস্টাল বেল্টের ম্যাক্সিমাম মানুষ এখনও ওই পানিতে গোসল করে, ওর ব্যাড ইম্প্যাক্ট হবে, তারপর ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে। এই ম্যানেজমেন্টগুলোকে বলা হয় নাই। এটা কিন্তু প্রিপারেশনের সময়, প্রস্তুতির সময় বলা উচিত ছিল। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিগুলো আছে জেলাতে, উপজেলাতে, এই বিষয়গুলো ইনক্লুড করার কথা ছিল। কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি, মানে এই যে লবণ পানি 91 সাইক্লোনে আমি আর নঈম একত্রে কাজ করেছি, এত বেশি ডায়রিয়া, ডিসেন্ট্রি হয়েছে ওইসব এলাকাতে। ওইটা পাম্প আউট করার জন্য, হ্যাঁ, হাতিয়া আইল্যান্ডে, সন্দ্বীপে, এগুলি পাম্প আউট করার জন্য হাজার হাজার পাম্প আমাদেরকে ঢাকাতে ক্যারি করেছে। আপনার রিলিফ দিয়ে তো ডিজাস্টারকে সাময়িকভাবে মানুষের খাদ্য সরবরাহ করা যায়। তারপরও 91 সাইক্লোনের একটা প্রেডিকশন, একটা জরিপে আমরা পাইছি, আমরা 30% পিপলের উপরে রিলিফ পৌঁছাইতে পারি নাই, কারণ এত দুর্গম ছিল, এত ডিফারেন্ট এজ ছিল। এখনও সেই অবস্থা। আপনার 3 দিনের খাবার, 4 দিনের খাবার দিকে খুব প্রায়োরিটি দিছি আমরা, কিন্তু পানির ম্যানেজমেন্টটা, ফসল কখন আসবে, ফসল কিভাবে আসবে, কোস্টাল বেল্টের লাইফের লাইভলিহুড হচ্ছে আপনার গরু, ছাগল, মহিষ, এগুলো নিয়ে। আজকেও কিন্তু মানুষ বলছে যদি আমার কিল্লা থাকতো তাহলে অনেকগুলি আমি গরু বাঁচাইতে পারতাম। আমাদের মাছের ঘেরের অনেক আপনার মাছ চলে গেছে, কিন্তু সেখানে যদি প্রিপেয়ারনেস এভাবে থাকতো,
হ্যাঁ মাছের ঘেরের চারিদিকে মিনিমাম এটাকে 3 ফিট উঁচু করার দরকার ছিল, অথবা নেট দেওয়া উচিত ছিল। আমার মনে হয় কয়েকশো কোটি টাকার মাছ চলে গেছে আমাদের। একেবারে আমরা রিলিফ হয়তো দেব কয়েকশো কোটি টাকার, কিন্তু তার লাইফ অ্যান্ড লাইভলিহুডটা আমরা বলছি প্রত্যেক প্রিপারেডনেসের সময়, প্রস্তুতির সময় ওর জীবন জীবিকাটা আবার যাতে স্টার্ট করতে পারে, ওই প্রিপারেশনটা আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার সাথে থাকা উচিত ছিল। এই বিষয়গুলো আমাদের সামনের দিকে আরও নজর দিতে হবে। আর আরেকটা বিষয় আমি নভেম্বর সাথে অ্যাড করি, সুন্দরবন এবারে কিন্তু ঢালের মতো কাজ করেছে। যে সাইক্লোনটা 100-150 মাইলের উপরে স্পিড ছিল, সুন্দরবন কিন্তু আমাদেরকে সে প্রোটেকশনটা দিয়েছে। কার্বন ইমিশনের কথা আমরা বলছি, গাছ কিন্তু আমরা কাটতেই আছি। যদি কোস্টাল বেল্টে এই সাইক্লোনটা যদি আরও 50 মাইল আপনার ইয়ের দিকে যাইতো, মানে পটুয়াখালী, খৈবুপাড়া বা হাতিয়ার সন্ধ্যে যেত, আরেকটা 91 সাইক্লোন হতে পারতো, ইন্ডারেশনও বাড়তো। তো এখানে আরও বেশি প্ল্যান্টেশনের প্রয়োজন আছে, আরও বেশি গ্রিন রাখার প্রয়োজন আছে। আমাদের ন্যাশনাল স্ট্যাটাস বলতেছে আমাদের 30-40% এখনও গ্রিনিশ এরিয়া নাই, অর্থাৎ হিট বেশি। আমরা অবজার্ভ করতেছেন আমাদের হিট বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানি উচ্চতা বাড়তেছে, সামনে যত সাইক্লোন হবে পানি কিন্তু আরও বাড়বে। তো এখন থেকে ওই প্রিপেয়ারনেসগুলি আমাদের প্রিপারেশনের সাথে রেসপন্স এবং লং টার্ম ম্যানেজমেন্ট যদি আমরা ইনক্লুড না করি, আমাদের সাফারিংস কিন্তু আরও বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রসঙ্গ ধরে একটু বলি, একেবারে খুলনার স্পেসিফিকভাবে যদি খুলনার কয়েকটি জেলার কথা বলি, সেখানে এই যে উপকূলীয় অঞ্চলগুলোতে পানির অনেক বেশি বেড়ে যাচ্ছে, 7 থেকে 10 ফুট পর্যন্ত আমরা জানি যে পানি বেড়ে যাচ্ছে। সেখানে মাছের ঘেরের কথা বললেন, আমরা এবারের পরিসংখ্যান থেকেও যদি বলি 1000 বিঘা মাছের ঘের তলিয়ে গেছে, শেষ হয়ে গেছে তাদের সম্পদ। আপনি বলছিলেন যে যতই আমরা ত্রাণ দিই সেটা আসলে কোনোভাবে সমাধান করা সম্ভব না। উপকূলীয় এই এলাকাগুলোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা কি নেওয়া হয়? এখানে কোস্টাল আমরা সবসময় বেসরকারি সংস্থা এবং গভর্নমেন্টের সাথে বলছি যে এটা লং টাইম প্ল্যান দরকার, কোস্টাল জোন ম্যানেজমেন্ট। এখানে গভর্নমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের কমিটিতে আমরা দেখেন বন বিভাগ আছে, এখানে খুব স্ট্রংলি আছে, সেখান থেকে ওদেরকে ইনক্লুড করা হয় না প্ল্যানিংয়ের সাথে। আবার মৎস্য বিভাগ আছে, আপনার এখানে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেকগুলো উইং আছে। এখানে প্ল্যানিংয়ের মধ্যে যেখানে আমাদের বাগান আছে এবং যেখানে মৎস্যের খামারগুলি আছে, যদি আমরা হিসাব করি কয়েকশো কোটি টাকার মাছ আছে এখানে, ওগুলিও প্ল্যান করার সময় অন্তত ঘেরের একটা উচ্চতা মিনিমাম থাকা দরকার। আর নভেম্বর যেটা খুব স্ট্রংলি বলছে যে মূল প্ল্যানের সাথে আপনার এবারও যখন আপনার সাইক্লোন হয়েছে, বেড়িবাঁধের বাইরের ল্যান্ড করলে কিন্তু উঁচু হচ্ছে। আপনার আরেকটা আপনার 20 বছর পরে আমাদের ভয় হচ্ছে পানি যদি আউট না হতে পারে, ড্রেনেজ সিস্টেম যদি অফ হয়ে যায়, হবে। কারণ আপনার ইনান্ডেশন হচ্ছে তো বেড়িবাঁধের বাইরে, ল্যান্ডগুলো উপরের দিকে উঠতেছে, হ্যাবিটেশন এরিয়া কিন্তু আবার নিবজ্জিত হইতে পারে। এই জন্য এখন থেকে লং টার্ম প্ল্যান করা দরকার। জোয়ারের পানিতে আরও ঢুকবে, বৃষ্টির পানিও ঢুকবে, ভিতরের পানিটা যদি স্ট্যাগন্যান্ট হয়ে যায়, যদি আউট না হইতে পারে, আমাদের প্ল্যানটা অল্টারনেটিভভাবে আবার জনাব নঈম ওয়ারা যেমনটি বলছিলেন, আমরা কিন্তু আবারও অক্টোবর নভেম্বরে, সামনে অক্টোবর নভেম্বরে আবারও একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে। এই যে মে মাসটা প্রায় শেষ, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই সময়ের মধ্যেও তো আমাদের একটা বড় প্রস্তুতির আসলে দরকার আছে। বিশেষ করে তিনি যেমনটি বলছিলেন যে আমাদের দুর্বল কিছু বাঁধ আছে, সেই বাঁধগুলো কিন্তু আমরা এবার দেখেছি যে বাঁধগুলো ভেঙে যাওয়াতে কিন্তু নোনা পানি অনেক বেশি ঢুকে পড়েছে। এই প্ল্যানগুলো মানে যেহেতু প্রতি বছরই আমাদের দেশে আসলে এই দুর্যোগগুলো আসছে, প্রতি বছরই আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসকে মোকাবেলা করছি, তাহলে এই প্ল্যানগুলো আসলে নেওয়া হচ্ছে কিনা? এখনো গ্যাপ আছে এখানে অনেক। আমরা বলছি যে এই কাজটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে করে বিশেষত, কিন্তু যেহেতু এখানে 5-6টা ডিপার্টমেন্ট কাজ করে, ভিতরে আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, অনেক সময় ফরেস্টের ভিতর দিয়ে বেড়িবাঁধ নিতে যায় না। আর অনেক সময় আপনার যেখানে আপনার ট্যুরিজম আছে সেখানেও তারা নিজস্ব প্ল্যান করে। তো এই ডিজাস্টারকে মাথায় রেখে যদি আমরা সবগুলো ইন্টিগ্রেটেড করি, সেখানে প্রায়োরিটিটা থাকতে হবে লাইফ অ্যান্ড লাইভলিহুড অফ দ্য পিপল। তাইলে কিন্তু ওই যে ডিফারেন্ট প্ল্যানকে অ্যাকোমোডেট করে সবার জন্য একটা ইন্টিগ্রেটেড প্ল্যান করা দরকার। আমি একটা কথা বলি, বন্যপ্রাণী, এখানে কিন্তু প্রচুর হরিণ মারা যাবে। আমরা গত দুর্যোগে কিন্তু দেখেছিলাম যে প্রচুর হরিণের লাশ আসবে, তো আমরা বনের ভিতরে কোনো রেজল্যান্ড নাই, অথচ এটা কয়েকশো কোটি টাকার সম্পদ আমাদের। এটা আবার পৌঁছে আবার সেখানে আপনার ওই যে হবে, ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে। তো টোটাল ম্যানেজমেন্টটা ইন্টিগ্রেশন করা দরকার আমাদের।
একেবারে আমরা আসলে সেই প্রত্যাশা করে সুন্দরবন নিয়ে আমরা আসলে আলাদাভাবেই কথা বলতে চাই। একটা বিরতি নিয়ে তারপর ফিরে এসে একটা সুন্দরবনের প্রসঙ্গ, কারণ সুন্দরবনের অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, সেগুলো নিয়ে কথা বলবো। নিউট্রাল ডাটা নিউজ আর এক্সট্রার সময় হয়ে গেল একটা বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউট্রাল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা এই যে তাণ্ডব, রেমালের যে তাণ্ডব, সেটি নিয়ে আজ কথা বলছি। ঘূর্ণিঝড় যেটি হয়ে গেল, তার আসলে পরবর্তী ক্ষয়ক্ষতিটা কি এখন পর্যন্ত পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। আমরা খুব দ্রুত হয়তো বা জানতে পারবো। তার সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করছি। স্টুডিওতে উপস্থিত আছেন গওহার নঈম ওয়ারা এবং মোহাম্মদ রফিকুল আলম। জনাব গওহার নঈম ওয়ারা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আমরা সুন্দরবনের প্রসঙ্গটা যখন টেনে আনলাম, তখন আসলে কিছু বিষয় বলতেই হয়। আমরা বলছি যে সুন্দরবন সবসময় কিন্তু ঢাল হিসেবে কাজ করে, এবং সেই ঢাল হিসেবে কাজ করতে গিয়ে সুন্দরবনের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষত বুকে নিয়ে আসলে সুন্দরবনকে এই ঢাল হিসেবে কাজ করতে হচ্ছে। সেই ক্ষত আসলে পুষিয়ে নেবার জন্য আমরা কতটুকু কাজ করছি? আমরা কিছুদিন আগেও দেখেছি সুন্দরবনে কিন্তু আগুনে পুড়ে গেছে, বেশ কয়েকদিনের আগুনের ঘটনা আমরা দেখেছি, সেখান থেকে পুড়ে গেছে। সুন্দরবনের আশপাশে কিছু ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, সেখান থেকে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু ঢাল হিসেবে কাজ করছে, আমরা তৃপ্তির ঢেকুর তুলছি, কিন্তু সুন্দরবনের যত্ন, সুরক্ষা কতটুকু নিতে পারছি? ধন্যবাদ। এটা একটা বড় বিষয় যে সুন্দরবনের সাথে দুর্যোগ ব্যবস্থাপনার কি সম্পর্ক, সুন্দরবনের সাথে আমাদের সাইক্লোন প্রোটেকশনের কি সম্পর্ক। এটা তো আমরা জানি যে সুন্দরবন আমাদের অনেক রক্ষা করে, কিন্তু সুন্দরবন আর কতদিন এটা করবে তার শক্তিরও একটা পরীক্ষা হয়ে গিয়েছে অনেকবার, এবং তাকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তার আগের শক্তি তাকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে এটা তো আর বেশি দিন আমাদের প্রোটেক্ট করতে পারবে না। আমরা যখন সিডোর হলো, তখন আমরা সবাইকে বললাম যে সুন্দরবনে এখন আর মানুষ ঢুকতে পারবে না, সুন্দরবনকে ছেড়ে দাও, ও নিজেই নিজের মতন করে বড় হয়ে যাবে। খুবই আবেগপূর্ণ কথা, সবাই খুব পছন্দ করবে। সুন্দরবনকে সুন্দরবনের মতন থাকতে দাও, তো গানের মতন কথা শোনালো। কিন্তু আসলে সুন্দরবন একা একা কি চলতে পারবে? সুন্দরবনে থেকে মানুষ যেমন উপকৃত হয়, মানুষের থেকে সুন্দরবনও তেমন উপকৃত হয়। যেমন সুন্দরবনে কিছু গাছ আছে যেগুলো মানুষের স্পর্শ ছাড়া ওটা বাঁচবে না। যেমন গোলপাতার গাছ আছে। গোলপাতা আমাদের নারকেল গাছের মতন একটা গাছ, যে গাছটা বছরে একবার পরিষ্কার করতে হয়, নাহলে কমপক্ষে একবার পরিষ্কার করতে, নাহলে সে বিকশিত হবে না। তা আমি যদি 2-3 বছর ওখানে মানুষকে ঢুকতে না দিই, তাহলে তো এই গাছ থাকবে না, ঝাড়গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যখন সুন্দরবনে মধু আহরণ করতে যায়, তখন সে যখন গাছে ওঠে, গাছের সাথে যে লতাগুলো জড়িয়ে আছে সেগুলো সে কেটে দেয়। ওগুলো তো গাছের একটা পরগাছা হিসাবে থাকে, গাছকে সে খেতে থাকে। তো তখন গাছটা সে পরিষ্কার হয়ে যায়, নাপিতের কাজ করে, সে গাছটাকে পরিষ্কার করে দিল। তো সেটা আমি 2-3 বছর যদি না করি, আপনারা দেখেছেন যে সিডোরের পরে মাথা মরা রোগ হচ্ছিল সুন্দরীঘাটে, কারণ এই লতা জড়িয়ে গাছগুলো ধ্বংস হচ্ছিল। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে সুন্দরবনকে বাঁচাতে গেলে মানুষের স্পর্শ দরকার। হ্যাঁ, সেটাকে আমি সীমিত করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি, কিন্তু মানুষের দরকার আছে সুন্দরবনকে করার জন্য। আর একটা বড় কথা হচ্ছে যে সুন্দরবনের ব্যাপারে আমাদের কোনো ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন আছে কিনা, যে আমি সুন্দরবনের গাছ যেখানে কমে গিয়েছে সেখানে আমি গাছ বাড়াবো, কোন প্রজাতির গাছ দিব, কিভাবে দিব। এবং ম্যানগ্রোভ ফরেস্টের অনেকগুলো গাছ আছে যেগুলো আপনার জলে ভেসে তার বীজ গিয়ে গাছ তৈরি করে। তো নার্সারিতে হয়তো সম্ভব না, একেবারে সম্ভব না তা কিন্তু না, এটাও অনেকে করছে, চেষ্টা করছে, সম্ভব। তো আমাদের দরকার হলে ওই ধরনের বীজ থেকে চারা উৎপাদন করা এবং সেগুলো লাগানোর একটা ব্যবস্থা করা দরকার সেইভাবে। সেই সাথে বন্য প্রাণী সুরক্ষা, শুধু রবিবার বললেন হরিণের কথা, হরিণ ছাড়াও আরও অনেক প্রাণী আছে সুন্দরবনের ভিতরে যারা দৌড়াইতে পারে না হরিণের মতন, বা গাছে চড়তে পারে না বানরের মতন, বা বাঘের মতন সাঁতরায় আর একটা জায়গায় চলে যেতে পারে না, কিন্তু তারাও এই বনের একটা অংশ, যে বায়োডাইভার্সিটির একটা অংশ। তাদের কথাও আমাকে ভাবতে হবে, আমরা কিভাবে এই প্রাণীগুলোকে রক্ষা করতে পারবো। তো সেইটা চিন্তা করে আমাদের মনে হয় একটা প্ল্যানিং করা দরকার।
এবং ইয়েতে যেটা একটা সমস্যা হয়েছে, যেটা মিষ্টি পানির অভাবের কারণে অনেক সময় প্রাণীগুলো, বিশেষ করে বাঘ, লোকালয়ে চলে আসে শুধু পানি খাওয়ার জন্য। আসলে তারপরে মানুষ তাদেরকে মেরে ফেলে। সুন্দরবনের ভিতরে মিষ্টি পানির উৎস এবং বৃষ্টির পানি ধরে রেখে তারা যেন খেতে পারে, এই ধরনের ব্যবস্থাপনা আগে ছিল, আবার এখন হচ্ছে, কিন্তু এটাকে একটু আরো শক্তিশালী করা উচিত, জোরদার করা উচিত, এবং এটা মনিটরিং করা উচিত যে পানি লবণাক্ততা। এখন যেমন সাগরের পানি ঢুকে গিয়েছে, এবং আমি বলছিলাম যে জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি লবণাক্ত থাকে, এই পানিটা তো ওই পুকুরগুলোতে ঢুকে যাবে। আমরা লোকালয়ের পুকুরগুলো পরিষ্কার করতে বলছি, সুন্দরবনের পুকুরগুলো আমাকে পরিষ্কার করতে হবে, যেখানে নাহলে এই পানি খেলে তারা বাঁচবে না এবং তাদের শরীরের অনেক সমস্যা হবে, এবং খুব দ্রুত এইগুলো কাজগুলো করা দরকার। সুন্দরবনকে রক্ষা মানে সুন্দরবনের বায়োডাইভার্সিটি রক্ষা। জনাব রফিকুল আলম, আপনার কাছ থেকে একটু পরামর্শ নেই। জালের মতো ছড়িয়ে আছে সেখানে নদী, আবার আমরা শুনছিলাম জনাব নবী মোহারা বলছিলেন যে সুন্দরবনে যেসব পশু পাখি আছে, বনজীবী যারা ওখানে আছে বা যারা হচ্ছে বনে কাজ করছেন, তাদের সকলেরই কিন্তু পানির একটা প্রধান উৎস এই ছোট ছোট পুকুরগুলি বা ছোট যে নদীগুলো আছে জালের মতো ছড়িয়ে আছে, সেগুলো তো স্বাভাবিকভাবে এখন একেবারে জোয়ারের পানির নিচে চলে গেছে, তার মানে লবণাক্ত হয়ে গেছে। প্রত্যেক বছরই হচ্ছে বা প্রতিটি দুর্যোগের সময়ই হচ্ছে, সেখানে কেন মানে বিশেষ গুরুত্ব আসলে দেওয়া হচ্ছে না? আপনার কাছে একটু জানতে চাই যে সুরক্ষার যে প্রশ্নটি তার কাছে করছিলাম, আপনার কাছে একই বিষয় জানতে চাইবো যে সুরক্ষার ক্ষেত্রে আমরা কতটুকু সচেষ্ট হচ্ছে সুন্দরবনের ক্ষেত্রে। এটা আবার যদি পিছনে যাই, আমরা ট্রেডিশনালি আগে মানুষ কি করত, এটা খাল বাদ দিয়ে রাখতো, তারা বৃষ্টির পানি ধরে রাখতো কিছু কিছু খালে, সুন্দরবনে, হাতিয়ার দক্ষিণে। এটা হচ্ছে তারা ওই পানিটা খেত, আপনার ছাগল মহিষ সবই। এখন যেহেতু রিজার্ভ ফরেস্ট হয়ে গেছে, মানুষ সেখানে যেতে পারে না, নইমা একটু আগে বললো। এটা ট্র্যাডিশনালি মানুষ এটা করতো আগে, যে ডায়রিয়া, ডিসেন্ট্রি শুধু মানুষের না, পশু পাখির হইতো। এখন এটা আমরা যেটা বলি যে প্রকৃতি, মানুষ এবং আধুনিক বিজ্ঞান, এখানে সবাইকে সম্মানিতভাবে মানুষের প্র্যাকটিসগুলো একসাথে নিয়ে আসতে হবে। কারণ আপনার যে গভর্নমেন্ট ঢাকা শহরে কিন্তু ডিপ টিউবওয়েল খনন বন্ধ করে নাই। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি কোস্টাল বেল্টে কিন্তু তারা টিউবওয়েল বসাতে দিচ্ছে না, কারণ এই আপনার নিচের থেকে পানি উঠলে ইয়ে নষ্ট হয়ে যাবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাহলে রিসেন্টলি এখন যে আপনার সাইক্লোন হইলো, মানুষ খাবে কি? সাফিসিয়েন্ট রেইন ওয়াটার হারভেস্টিংও কিন্তু শুরু হয় নাই। আমরা এই যে হাতিয়ার এমপি মহোদয়ের সাথে সকালে আমার আলাপ হইলো, আমরা এই প্ল্যানটা করে 1900 অনেকগুলি চরে আমরা ডিপ টিউবওয়েল বসাতে পারছি, প্রায় 2000-এর মতো। ওই পানিগুলিতে কিন্তু নতুন চরে মানুষ, এটাই একমাত্র অবলম্বন। কারণ আপনি যদি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো দেখেন, এই হাতিয়ার, সন্দ্বীপ, এটা নতুন চর পড়তেছে, মানুষ যাচ্ছে সাউথে এবং সরে যাচ্ছে দ্বীপগুলি। এরা কিন্তু ঢাকা শহরে আসে না, কারণ এদের লাইফ অ্যান্ড লাইভলিহুড নদী নিয়ে এবং সমুদ্র নিয়ে, এবং এদের উৎসটা একমাত্র হচ্ছে ডিপ টিউবওয়েলের পানি। আমি সকালে হাতিয়ার এমপি মোহাম্মদ আলী সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন যে উনি যতগুলি টিউবওয়েল বসাইছে এতদিন, ওই পানিটা একমাত্র উৎস, কিন্তু নতুন যে বসতিগুলো হচ্ছে সেখানে কিন্তু আর টিউবওয়েল গভর্নমেন্ট বসাচ্ছে না। তাহলে এত বড় সাইক্লোনে, যেখানে আপনার কলা ইয়ে থেকে, খুলনা থেকে হাতিয়ার সন্দ্বীপ পর্যন্ত বিশাল এলাকা প্লাবিত হয়ে গেল, এটা সেফ ওয়াটারের সোর্স কি? আমরা এই জন্য বলছি, দুর্যোগের সাথে সেফ ওয়াটারের বিশাল একটা সম্পর্ক আছে, শুধু মানুষ নয়, প্রাণী সহ। এইটার জন্য একটা লং টার্ম প্ল্যান করা দরকার। আমি রহিমবার সাথে একটু আলাপ করতেছিলাম, হঠাৎ করে টিউবওয়েল বসানো বন্ধ যদি হয়ে যায়, অল্টারনেটিভ যদি ওয়াটার ম্যানেজমেন্ট না করে, তাহলে এই যে লবণ পানি ঢুকছে, এটার এফেক্টে কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রি শুরু হতে পারে। এটা যদি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট না হয়, এখানে আবার মানুষের আপনার ওই যে মালনিউট্রিশন হবে, আপনার প্রচুর কমিউনিটি ক্লিনিকের সেই ক্যাপাসিটি নাই। আমি আরেকটা কথা, হাতি একটা স্মল আইল্যান্ড, সেখানে আপনার 7 লক্ষ বসতি, অনেকগুলি নতুন ল্যান্ড আছে, একটা মাত্র হসপিটাল, 50টা বেড, এভারেজে ডাক্তার সংখ্যা 4 জন। এখন ওরা কি উন্ড ম্যানেজমেন্ট করবে সাইক্লোনে পরে? আল্লাহ তো সেভ করছে, এটা স্পিড বেশি ছিল না। 91-এ আমি নইমা যখন কাজ করতেছি, উনি অক্সফামের পক্ষে কাজ করতেছিল, আমি রেড ক্রসের পক্ষে কাজ করতেছিলাম, তখন আমরা ঢাকার বিভিন্ন হসপিটাল থেকে ডক্টর নিয়ে গেছি। এখন কি সে ধরনের কোনো কিছু করা হয় সরকারি পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে? গভর্নমেন্টের এখন যে কমিউনিটি ক্লিনিক আছে এবং হসপিটাল আছে, আমি সকালে এমপি সাহেবের সাথে আলাপ করতেছিলাম, এগুলো অ্যাবসলিউটলি ইনসাফিসিয়েন্ট। গভর্নমেন্টের আছে, আপনার একটা আইল্যান্ডে 91-এ 88-এ কুমিল্লা থেকে, ক্যান্টনমেন্ট থেকে ডক্টর যে আপনার ওই সাপোর্টটা দিছিল, কারণ এটা যদি আর 20 কিলোমিটার
বেশি স্পিড হইতো 91-এর মতো, আপনি 30-40% পিপল তো উন্ড ফ্র্যাকচার থাকতো এদের। ওই ম্যানেজমেন্টটা যদি না হইতো, সবাই কিন্তু পঙ্গু হাসপাতালে পড়া সম্ভব না। এখনো মানুষ যা করে যে যা কোথায় যাবে পঙ্গু হাসপাতালে। ঢাকার পঙ্গু হাসপাতাল অবস্থা আমরা জানি, ওখানে ফ্লোরও জায়গা থাকে না। এখন এই ম্যানেজমেন্টগুলি করার জন্য আমাদের আইল্যান্ডগুলোতে এখন থেকে আপনার ওই যে প্রিপারেশনটা থাকা দরকার। একটা একটা স্মল আইল্যান্ড, 7 লক্ষ পপুলেশন, 5টা ডাক্তার, 25টা কি 30টা বেড, যদি এই ধরনের একটা সাইক্লোন হয় 91 ক্যাটাগরি 3-4 এর মতো, বিশেষ ব্যবস্থা নিশ্চিতভাবেই সেখানে অনেক বেশি জরুরি। এগুলি প্রায়োরিটি দিতে হবে সামনে আমাদের প্ল্যানিং এর জন্য। শুধুমাত্র চাইল্ড ডালের প্যাকেট একটা দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের এটা রেসপন্ডে কখনো সম্ভব না। জনাব কোহান নমিওয়ার, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি, আমরা চাইবো যে এরপর যে দুর্যোগ আসবে তখন যেন এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করতে না হয়, অর্থাৎ সমস্যাগুলো যেন কিছুটা হলেও আসলে সমাধান হয়ে যায়। আগামী জুন মাসে যে বাজেট আসলে আসতে যাচ্ছে, এই যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বা একেবারে দক্ষিণ পশ্চিমের কথা যদি স্পষ্ট করে বলতে চাই, সেখানে বাজেটে বিশেষ বরাদ্দের প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? সব কাজের জন্যই তো টাকা পয়সা লাগবে, কিন্তু অনেক কাজ আছে যেখানে খুব বেশি টাকা পয়সা লাগে না। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার একটা বড় গ্যাপ হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনাটাকে আমরা খুব মিস্টিফাই করে ফেলেছি, যে এটা খুবই একটা কঠিন জিনিস। এবং আমার আসলে জনগণের সাথে থাকে কারা? স্থানীয় সরকার থাকে। দুর্যোগ ব্যবস্থাপনাটা স্থানীয় সরকার যেভাবে ইনভলভ হয়, কিন্তু আমরা যখন বাজেট করি বা অন্য কোনো বরাদ্দ দিই তখন তাদেরকে ওইভাবে আমরা গোনার মধ্যে রাখি না। আমরা অন্যান্য মন্ত্রণালয়ের জন্য রাখি, কিন্তু স্থানীয় সরকারটাকে যদি দুর্যোগ ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু ধরি, আসলেই তো তারা কেন্দ্রবিন্দু। আমাকে যখন রিলিফ বন্টন করতে হবে, যখন এখন যেমন ক্ষয়ক্ষতির হিসাব করছি আমরা, সব কিছু তারাই করে দেবে, তাদের মাধ্যমেই আসবে। তাহলে তারা একটা মুখ্য ভূমিকা পালন করছে। এবং এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং, যেটা আমাদের এই যে সিগন্যাল হওয়ার পরে হয়েছে, এই মিটিংটা আরও আগে হওয়া উচিত। যে আমাদের শীতের পরপরই একটা হিসাব করা উচিত যে আমাদের কোথায় কোথায় বেড়ি বাঁধ কীভাবে নষ্ট হয়েছে, এবং এই কাজটাতে আমার স্থানীয় সরকারকে আনতে হবে। এবং স্থানীয় সরকারকে যে সেই সমস্ত দেশের দুর্যোগ ব্যবস্থাপনা খুব ভালো যে দেশে স্থানীয় সরকার খুব শক্তিশালী। এবং আপনি দেখেছেন যে টুইন টাওয়ারে যখন এটা হলো দুর্যোগ, ওখানকার মেয়রই খালি হাতে সেটা ম্যানেজ করেছে। ওখানে কিন্তু অন্যরা গিয়েছে, তার সাপোর্টে গিয়েছে, নেতৃত্ব তারই ছিল। কারণ স্থানীয় সরকার যারা থাকেন তারা জনপ্রতিনিধি, তারা মানুষের পাস বুঝে, মানুষের ইয়ে পড়ে। আমাদের বাজেটে এই জায়গাটা একটু ফোকাস করা উচিত। টাকার চাইতেও তাদেরকে একটু দায়িত্ব দেয়া এবং তাদেরকে কর্তৃত্ব দেয়া, কাজের সুযোগ দেয়া, সেইভাবে আমাদের একটু চিন্তা করা উচিত। আর কিছু যখনই আমরা বাজেটে কিছু যাই, তখন আমরা বলি যে ইনফ্রাস্ট্রাকচারে বেশি টাকা চলে যায়। শিক্ষা ক্ষেত্রেও দেখবেন বিল্ডিং হচ্ছে, ইসি হচ্ছে, কিন্তু স্কুলের মান হচ্ছে না। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ বলেছে, আগে কাঁচা স্কুল ছিল, লেখাপড়া পাকা ছিল, এখন পাকা স্কুল হয়েছে, লেখাপড়া কাঁচা হয়েছে। তো আমাদের যখনই বাজেটে যাবে দেখবেন যে আমি হয়তো একটা সাইক্লোন শেল্টার বানানোর টাকা রাখলাম, কিন্তু একটা সাইক্লোন শেল্টারের দাম পয়সা দিয়ে 30টা দোতলা বাড়ি করা সম্ভব, ছোট ছোট, যেখানে মানুষ, এবং সাইক্লোন শেল্টারের চাইতে দ্বিগুণ মানুষ এখানে আশ্রয় নিতে পারবে, কারণ ওটা পাড়ার মধ্যে হবে, ওটা দূরে হবে না, গ্রামের ভিতরে হবে। আমাদের বাজেটে সেটা বিবেচনা করা উচিত যে আমি পরবর্তীতে তো সেই বাড়িগুলো অন্য কাজেও ব্যবহার করা না, সেগুলো তারাই বসবাস করবে। মানুষ তো আসলে এই যে আজকে যে কথা হচ্ছে যে মানুষ এতবার বললাম কেউ সাইক্লোন শেল্টারে যেতে যাচ্ছে না, মানুষ কোনোদিন নিজের বাড়ি ঘর ছেড়ে কোথাও যেতে চাবে না। এমনকি মানুষ শ্বশুর বাড়ি গিয়েও বেশি দিন থাকে না, নিজের বাড়ি চলে আসে। তো ওখানে তো অনেক ভালো খাবার টাবার ছিল, সে কেন নিজের বাড়িতে আসে? নিজের বাড়িতে সে যতটা কমফোর্ট ফিল করবে, অন্য জায়গায় তার বাড়িটা যদি আমি শক্তিশালী করতে পারি। বাজেটের ফোকাসটা হওয়া উচিত মানুষের বাড়ি, বাজেটের ফোকাসটা হওয়া উচিত এই পানি ব্যবস্থাপনা। আমি যে রফিক ভাই যেটা বললেন, আমার যদি টিউবওয়েল বন্ধ করতে হয় অ্যাকুইফায়ারের জন্য, তাহলে আমার বৃষ্টির পানি ধরার জন্য আমি কি ব্যবস্থা রেখেছি? দুর্যোগ ব্যবস্থাপনা মানে আমি চাল ডাল টাকা পয়সা রাখলাম এটা না। দুর্যোগ ব্যবস্থাপনা মানে আমার জলের যে সমস্যা সেটা থাকবে না, দুর্যোগের সময় সে পাবে, এবং তার অন্যান্য যে জিনিসগুলো আছে, তার বাড়িটা এমন শক্তিশালী হবে যাকে বাড়ি থেকে যেতে না হয়, তার গাছগুলো এমনভাবে লাগাবে যে গাছগুলো স্থায়ী হবে এবং বিদেশি গাছ না। তো এইটা বাজেটের একটা ফোকাস হওয়া উচিত। আমি দুর্যোগ ব্যবস্থাপনা বলতে এইটা বুঝি। দুর্যোগ ব্যবস্থাপনা মানে একটা বিরাট বিল্ডিং করলাম আর চাল ডাল রাখলাম আর টাকা রাখলাম। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বিশেষভাবে আপনি বলছিলেন যে একেবারে ইয়ে আছে
পরিস্থিতি বুঝে আসলে তার যে রুটি রুজির যে ব্যবস্থা আছে সেইটাকে আমার শক্তিশালী করতে হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ। আরও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নেটওয়ার্ক টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নিয়ে আজ আলোচনা করছি। জনাব রফিকুল আলম, আপনার কাছে আসি। আমরা আসলে উপকূল নিয়েই কথা বলছিলাম এবং উপকূলের আশপাশেও যে নজর দেওয়া উচিত সেই বিষয়টি আমরা আসলে জানছিলাম। এখন একটু আমরা রাজধানীতে যেহেতু আছি সেদিকে একটু নজর দিই। সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় আসুক বা যে কোনো দুর্যোগ আসুক, তার প্রভাবটা ভালোভাবেই আমরা কিন্তু ঢাকা শহরে পড়তে দেখি। জনজীবনের উপর একটা ভয়াবহ প্রভাব পড়ে যায়। আজকেও আমরা দেখেছি ঢাকা শহরের অনেক এলাকা পানির নিচে তলিয়ে আছে। আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেখেছি বিভিন্ন জায়গায়। মানুষের স্বাভাবিক চলাফেরা তো বাধাগ্রস্ত হচ্ছে। আপনার কি মনে হয় উপকূলে যে ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয় সেরকম এই শহরের জন্য পূর্ব প্রস্তুতির দরকার আছে কিনা? আবার যদি যাই, মুক্তিযুদ্ধের পরে আমিও হাতিয়া আইল্যান্ডে যখন গেলাম তখন ওই যে আপনার সমীক্ষা আরম্ভ হইল কীভাবে মানুষ বাঁচাইতে পারি আমরা। তখন বঙ্গবন্ধু নির্দেশ দিল যে ভলান্টিয়ারিজম করো তোমরা, কারণ এত লোক তো ওয়ার্নিংয়ের জন্য এমপ্লয় করা সম্ভব না। আমি আজকে ঢাকা শহরে যেটা দেখলাম, যেটা আমাদের ভলান্টিয়াররা করে, যে খাল নালা টালা বন্ধ যদি হয়ে যায় ওরা সাফ করে। ঢাকা শহর ম্যাক্সিমাম রোডটা কিন্তু আপনার প্লাস্টিক টাস্টিক দ্বারা বন্ধ হয়ে গেছে। তো এখন ইয়ং ভলান্টিয়ারশিপ ডেভেলপ করা দরকার আমাদের, এবং প্রচুর ভলান্টিয়ার, যেরকম কোস্টাল বেল্টে ওয়ার্নিংয়ের জন্য আপনি জানেন বোধ হয় 40-50,000 ভলান্টিয়ার দেওয়া আমরা শুরু করছি, এটা 80-90,000-এ চলে গেছে। এই ভলান্টিয়ারিজমটাও ঢাকা শহরে ডেভেলপ করা দরকার, কারণ শুধু এই ধরনের দুর্যোগ না, আর্থকুইক হতে পারে বা ম্যাসিভ ড্যামেজ হতে পারে। কিন্তু একটা বাচ্চা ইয়াং ছেলে ইউনিভার্সিটি পড়ে, সেও জানে না আজকে যদি সাইক্লোন হয় তার বাসায় ইলেকট্রিক শক হতে পারে, তার বাসাতে সামনে ফার্দার ইলেকট্রিক হতে পারে, আগুন লাগতে পারে, বা একটা গাছও পড়তে পারে তার ইয়ের উপরে। ফার্স্ট এইড, টুর্নিকেট বাঁধা। কোস্টাল বেল্টে কিন্তু 30-40% ছেলে মেয়ে জানে সাপে কাটলে কি করতে হয়। এই যে এখন যে পানিতে আমরা যে ভলান্টিয়ার ট্রেন্ড আপ করছি, এটা খুব সস্তা, পার ইয়ার 1,000 টাকা খরচ হয়। আপনার 5টা গ্রুপে ভাগ করা আছে কোস্টাল বেল্টে, ঢাকাতেও করা যায়। এক গ্রুপ থাকবে ওয়ার্নিংয়ের জন্য, তারা আর্লি ওয়ার্নিং দিবে, ভলান্টিয়ারে দিবে ইয়াং ছেলে মেয়ে। একটা সাইক্লোন আসতেছে, কি প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। আরেকটা রেস্কিউতে মানুষকে হেল্প করে। এই রিবালেও কি তারা কাজ করছে? হ্যাঁ, এইটা তো গত দিস ইজ এ মডেল সারা ওয়ার্ল্ডে। সিপিপি যেটা আমরা শুরু করছিলাম হাতিয়া আইল্যান্ড, দিস ইজ এ মডেল। আমি হাতিয়ার কথা এই জন্য বলতেছি, হাতিয়ার এমপি অলসো এক্সপার্ট, 5 বার এমপি। আমি এই জন্য বলছিলাম সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট আসছে। বাংলাদেশ খুলনা টুলনাতে ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়টা আসে নাই। সেখানে প্ল্যান্টেশনের ব্যাপারটা আমরা প্রথম থেকে শুরু করছি। প্রত্যেক ভলান্টিয়ার কিন্তু প্রতি বছর 10টা করে গাছ লাগায়, তার বাড়িতে লাগায়। সেটা হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি এখন আস্তে আস্তে বাংলাদেশ, যে আমাদের ন্যাশনাল লেভেলের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি যেটা করে, এক গ্রুপ অফ পিপুল দিয়ে করানোর চেষ্টা করে। সেটা হচ্ছে গভর্নমেন্টের যারা এমপ্লয়িজ তারা। নইম্বা বলছে লোকাল গভর্নমেন্টকে যেভাবে এম্পাওয়ার করা দরকার, আমাদের লোকাল ভলান্টিয়ারিজম ডেভেলপ করা দরকার। ঢাকা শহরে এত পপুলেশন, গভর্নমেন্টের এমপ্লয়ি বা যেসব ডিপার্টমেন্ট আছে, এটার দ্বারা আমরা মনে করি আমাদের এক্সপেরিয়েন্সে এটা ম্যানেজ করার সম্ভব হবে যদি রিয়েল ভলান্টিয়ারশিপ ডেভেলপ করা যায়। তারা রেস্কিউতে কাজ করবে, তারা ফার্স্ট এডে কাজ করবে, তারা আর্লি ওয়ার্নিংয়ে কাজ করবে, এবং তারা মনিটরিং ইভ্যাকুয়েশনে কাজ করতে পারে। তো ইন ফিউচার ঢাকাতে যে সাইক্লোনটা ঢাকা শহরে ঢুকতেছে, রসিম রহমত, উইন্ড স্পিড কম, যদি উইন্ড স্পিড বেশি হইতো অনেক বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারতো, এবং ইভ্যাকুয়েশনের জন্য সাফিসিয়েন্ট আমাদের ইয়েও নাই, আপনার কি ট্রান্সপোর্ট নাই, বা বিল্ডিং কলাপস হইতে পারতো। এই জন্য আমার মনে হয় এই মডেলটা সারা বাংলাদেশে হইতে পারে কোস্টাল বেল্টের মতো, যে স্ট্রং ভলান্টারিজম, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকবে। আমরা তো মুক্তিযুদ্ধ করছি, আমাদের নোবডি হ্যাজ গিভেন মানি। এটা তো বাংলাদেশে 50 বছর পর এটা আরো স্ট্রং হওয়ার কথা ছিল।
ওইটা নার্সিং কিন্তু হয় নাই, ওই জায়গাতে আবার নার্সিং করতে হবে আমাদেরকে। একেবারে চমৎকার, ভীষণ চমৎকার একটি কথা বলেছেন। এই ভলান্টিয়ার আসলে বিষয়টি থাকুক, কেননা আমরা কিন্তু ঢাকা শহরে দেখেছি যে শুধু দুর্যোগ না, যখন একটু বৃষ্টিও বেশি হয় তখনও কিন্তু আমরা প্রাণহানির দেখেছি। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে, বা ওই যে আপনি যেমনটি বলছিলেন বৃষ্টির পানিতে হয়তো ওখানে গাছ পড়ে আছে, বা আমরা কিন্তু প্রাণহানির সংখ্যা অনেক দেখেছি এবং প্রতি বছরই দেখছি। সেখান থেকে জনাব গওহার নইমুয়ার, আপনার কাছে একটু আসি, যেহেতু একেবারে শেষ অংশে আছে আমাদের আলোচনার। স্বাধীনতার পর থেকে যদি চিন্তা করি, আপনার একটি বইয়ের একটি প্রসঙ্গ টেনেই বলি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে আসলে দুর্যোগে কতটুকু প্রস্তুতি নেওয়া উচিত ছিল এবং কতটুকু আমরা নিতে পেরেছি? না, দুর্যোগের ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং দুর্যোগের চাপ কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের অগ্রগতি যথেষ্ট হয়েছে। এখন মানুষ বা সরকার অনেক দূরে গিয়েছে এবং আমরা আগের মতন আর ইয়েতে না। এখন মানুষ দেখবেন যে আপনি পুরানো কাপড় দিলে মানুষ নেয় না। মানুষের ভিতরে এই বোধটা জেগেছে যে পুরনো কাপড় পরার মতন জিনিস নয়, দেওয়ার মতন জিনিস নয়। এটা একটা ডিগনিটি তৈরি হয়েছে। কিন্তু সেই সাথে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তো অনেক কিছু আসছে, আবার আমরা অনেক কিছু ভুলও করছি। সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন ধরেন ঢাকা শহরে আপনি বলছিলেন অল্প বৃষ্টি হলে পানি জমে যায়, ইয়ে হয়। এটা আপনি যদি ২৭ নম্বর দিয়ে হাঁটেন বা ধানমন্ডির যে কোনো বিল্ডিং দিয়ে হাঁটেন, দেখবেন যে প্রত্যেকটা বাড়ির পানি, বৃষ্টির পানি যেটা ছাদে পড়ছে সেটা ফেলার হচ্ছে রাস্তায় এসে পড়তেছে পানিটা। রাস্তা তো আর কোনো ড্রেন না। তো এইটা নাগরিকদের সচেতনতাটা যদি না আসে তাহলে তো দুর্যোগ ব্যবস্থা, ডেঙ্গু হচ্ছে মূলত নগরের একটা অসুখ ছিল, যদিও এখন এটা নগরের বাইরে ছড়িয়ে গেছে, কিন্তু সেটা তো নাগরিকরাই করছে। তারা যেভাবে অপরিষ্কার করে রাখছে দুই বাড়ির ভিতরের জায়গাগুলো, আপনি মোহাম্মদপুরে যদি যান দেখবেন দুই বাড়ির ভিতরে যে স্পেস ছিল যেটাকে সুইপার স্পেস বলা হতো, সেটা এত নোংরা। এবং এখানে তো সবাই শিক্ষিত লোকজন বসবাস করে, তারা জানলা দিয়ে সমস্ত ময়লা এখানে ফেলছে। কিন্তু মশার ব্রিডিং গ্রাউন্ড আমি করে ফেলছি। আবার দেখবেন আরেকটু বড় জায়গায় যান, দেখবেন সবাই ফুলের টব ঝুলিয়ে রেখেছে বাইরের দিকে মুখ করে। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন বাতাস কম, একটু বাতাস বেশি হলে ওইগুলো মানুষের মাথায় পড়তে। ঢাকা শহরে এরকম হয়েছে তো, যে উপর থেকে টপ পরে ইট পরে মানুষ মারা যাচ্ছে। তো এই সচেতনতাটা আপনি কোথা থেকে দিবেন? এটা তো তারা সবাই লেখাপড়া জানা মানুষ, সবাই টেলিভিশন দেখে, গান শোনে, রবীন্দ্রসঙ্গীত গায়, পয়লা বৈশাখে যায়, এত সুন্দর সুন্দর মানুষ, কিন্তু তাদের কাজ হলো এগুলা, যে আমি তো শহরটাকে ওইভাবে ইয়ে করছি না। আবার দেখেন এই যে ঝড়ের সময় অনেক সময় গাছ পড়ে মানুষ মারা যায়, আমরা ভুল গাছগুলো ঢাকা শহরে লাগিয়েছি, দেশে সব জায়গায় লাগিয়েছি। এবং অনেক জায়গায় আছে গাছগুলোকে আমি খেয়াল করি না যে গাছগুলো নষ্ট হয়ে গেছে, এবং এটা মেনটেন করা দরকার। তাহলে গাছ পড়ে মানুষ মরছে, রাস্তায় মানুষের বাসার টব পড়ে মানুষ মরছে, মানুষের থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে, মশা এডিস মশা তৈরি হয়ে ডেঙ্গুতে মানুষ মরছে। এটা তো নগর জীবন তো এরকম হওয়ার কথা ছিল না। তাহলে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে যেটা আমরা সংশোধন করতে পারছি না। আপনি দেখছেন সুন্দর একটা গাড়ি চালিয়ে যাচ্ছে মানুষ, সবাই তাকিয়ে আছে, এত সুন্দর গাড়ি, হঠাৎ গাড়ির কাঁচটা নামিয়ে তার খাবারের ঠোঙাটা রাস্তায় ফেলে দিল। এটা কি ধরনের কাজ? এটা আপনি বন্ধ করবেন। অথচ তারা কিন্তু, আমরা কিন্তু সবাই জানি, হ্যাঁ আমরা এই বিষয়গুলো কিন্তু সবাই জানি, কিন্তু আমরা মানতে চাই না। আমরা ওইভাবে করছি, নষ্ট। এই লোকটাই যদি আবার সিঙ্গাপুরে যায় সেটা কাজটা করবে না, কারণ ওখানে আইন আছে, ওখানে কঠোরভাবে সেটার প্রয়োগ আছে, এবং ওখানকার ব্যবস্থাপনাটাই তাকে এটা করছে, সেটাকে আমরা করতে তখন বাধ্য হয়ে আসলে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে শহরে বসবাস করতে। আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আলোচনা করছি প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নিয়ে। এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলবো জনাব রফিকুল আলম, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা আসলে ক্ষয়ক্ষতির কথাগুলো জানছিলাম, সেখান থেকে ছোট ছোট করে আপনারা এটাও জানানোর চেষ্টা করছিলেন যে কোন বিষয়গুলোতে আমাদের সচেতন হবার প্রয়োজন রয়েছে। একটু পূর্ব প্রস্তুতির কথা একটু জানি। সেটি হচ্ছে আমরা তো তখনও বলছিলাম যে অক্টোবর নভেম্বরে আবার একটা সম্ভাবনা থাকে ঘূর্ণিঝড়ের। আমাদের আগাম প্রস্তুতিগুলো বিশেষভাবে কোন বিষয়গুলোতে বিশেষভাবে নজর দেওয়াটা আসলে খুব জরুরি এই মুহূর্তে?
বাংলাদেশ সামনে তো হট স্পট সাইক্লোন এবং ডিজাস্টারের, আমাদের আরো বেশি দুর্যোগ হবে। এবং আমরা যদি গত 10 বছরের হিস্ট্রি দেখি, এবারে যে প্রতি বছর আমরা 2টা ঝড়, নইম ভাই বললো, একটা আশ্বিনা ঝড়, মে সাইক্লোন, আর একটা আমাদের মেজর সাইক্লোন অক্টোবর নভেম্বরের দিকে। তো এটা গ্যাপ হইতো আগে, এখন প্রতি বছরে 2-3টা সাইক্লোন আসতেছে আপনাদের দিকে। নজরটা দিতে হবে। আমাদের মতো দেশে তো ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব না, তবুও হাই রিস্ক যেসব এরিয়া আছে সেখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার। স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিত থাকে, পানি সরবরাহ যাতে সবসময় নিশ্চিত থাকে। আর যে কাজটা একটু আগে নঈম ভাই বললো, আমার মনে হয় ফ্যামিলি প্রিপেয়ারনেসে এখন অনেক গ্যাপ আছে। পারিবারিক প্রস্তুতি, সবাই যেহেতু সাইক্লোন শেল্টারে যায় না, তাহলে বাড়ি পর্যায়ে প্রস্তুতি কি নিতে হবে, একটা মা কি করবে, একটা মেয়ে কি করবে, এই লার্নিংগুলা কিন্তু আগে জোর দেওয়া হয়েছিল ক্যারিকুলাম স্কুলে। কারণ একটা স্কুলের বাচ্চা যখন একটা বাড়িতে আসবে, সে ওই বাড়ি সহ ওই পরিবারগুলোকে বলতে হবে 3 নম্বর সিগন্যাল পর্যন্ত কি করা যাবে। 3 নম্বর মানে এটা প্রাথমিক বলি আমরা, এটা হুঁশিয়ারি সংকেত যখন দেয়, তখনই কিন্তু শুকনা খাবারগুলা, সাইক্লোন শেল্টারে শুকনা খাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমাদের দেশে প্রতি গ্রামে এখন 100 টাকা দিলে বিস্কিট, ওই মুড়ি টুড়ি সবই পাওয়া যায়। ইউনো সাহেব গাড়ি নিয়ে একেবারে 20 মাইল দূরে প্যাকেট নেওয়ার কোনো প্রয়োজন হয় না। ফ্যামিলি প্রিপেয়ারনেসটা আমরা বলি খুবই জরুরি। ওরা যখন সাইক্লোন যখন হয় বে বেঙ্গলে, এবারও দেখবেন আপনি 3 দিন আগে আমরা খবর পেয়েছি এটা ইন্ডিয়ান ওশান থেকে বে বেঙ্গলে ঢুকতেছে। তাহলে তো আমি প্রতিটি বাড়িতেই যদি আমার প্রস্তুতিটা থাকে, আমি কি রাখবো, আমি শুকনো খাবার রাখতে হবে, আমার কিছু ওষুধপত্র রাখতে হবে, আমার কিছু চিড়ামুড়ি রাখতে হবে, আর নিচে যদি আমার হাঁস মুরগি থাকে, কোস্টাল বেল্টে কিন্তু বড় খামার নাই, প্রতি বাড়ি একটা ছোট খামার, কিছু মুরগি থাকে, কিছু হাঁস থাকে, প্রতিদিন বাচ্চার ডিম খেয়ে স্কুলে যায়। এগুলি যদি প্রিপেয়ারনেসের ভিতরে আনতে পারে, তাহলে 1000 কোটি টাকা আমরা সেভ করতে পারি। কারণ আমরা দেখছি প্রত্যেক সাইক্লোনেই আপনি 10 to 15% পিপলের কাছে আপনি পৌঁছাইতে পারবেন না, এত দুর্গম জায়গা। 2 নম্বর হচ্ছে আপনি নিবেন কিভাবে, কারণ এই মে থেকে জুন আপনার অক্টোবর পর্যন্ত ওয়েদার খারাপ থাকবে। আপনার ভালো ইন্টেনশন থাকলেও আপনার ফেরি নাই, সি ট্র্যাক না। আমি সকালে আলাপ করতেছিলাম না, যে এমপি সাহেব বলতেছিলাম আমি একটা ঠিক করে রাখছি, এটা কি সি ট্রাক, তার নিজের উদ্যোগে। কারণ উনি জানে যে কোনো ডিজাস্টার যদি হয় বাইরে থেকেও সাপ্লাই নিতে হবে, এবং ওয়েদার রাফ থাকবে। 91 সাইক্লোনের কথা বলি, কেয়ারের একটা খুব স্পেশাল টিম যাচ্ছিল কুমিল্লা থেকে, হাতিয়া পর্যন্ত পৌঁছতে পারে নাই, পুরো টিমই ডুবে গেছে আপনার সমুদ্রে। তো এই জন্য ফ্যামিলি প্রিপেয়ারনেস, লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করা, এটা ছাড়া আমাদের উপায় নেই। কারণ সামনের ঝড় আরো বাড়বে, সমুদ্র উচ্চতা যেহেতু বাড়তেছে, ইনন্ডেশন আরো বেশি হবে, স্যালাইন ওয়াটার আরো বেশি ঢুকবে, এই জন্য পারিবারিক প্রস্তুতি অনেক বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে গওহার নঈম ওয়ারা। একেবারে শেষের দিকে আছি, আমরা তো উপকূলের কথা বললাম, রাজধানী ঢাকা শহরের কথা বললাম, আসলে পার্বত্য অঞ্চলের কথা একেবারে না বললেই না। বিশেষ করে এখন এই যে টানা যে বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের পাহাড়ের যে ধরন, সেখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা বেড়ে যায়, সেখানে প্রাণহানির বিষয় ঘটে। একেবারে ছোট করে জানতে চাইবো এই দিকগুলো নিয়ে, আসলে পার্বত্য অঞ্চল নিয়ে আসলে কি বলার আছে? না, ভূমিধস তো একটা বড় সমস্যা, এবং কয়েক বছর আগে ব্যাপকভাবে রাঙামাটি এবং বান্দরবনে এটা হচ্ছে, এবং প্রত্যেক বছর যখন 300 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়, এখানে একটা আছে। সেখানেও ধরেন আমাদের যেটা রফিক ভাই বলছিলেন, ভলেন্টিয়ারদের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে জানানো, কিন্তু মানুষ কেন এই প্রান্তিক জায়গাগুলোতে বসবাস করবে, সেটাও একটা সমস্যার বিষয়, সেটাও একটু চিন্তা করতে হবে। আমি ইভ্যাকুয়েট করব, তাকে নিয়ে আসবো, কিন্তু তাকে ওখানে ঘর বাড়ি সে বাঁধতে বাধ্য হচ্ছে কেন? বেশিরভাগ দেখবেন, বিশেষ করে চট্টগ্রামে যেগুলো আছে, এগুলো অনেক বড় বড় মানুষের ইয়েতে আছে, এবং তারা ওখানে বস্তি তৈরি করে দিচ্ছে, তাদের ইনকামের একটা সোর্স বানিয়েছে। ওখানে মানুষ কোনো নিরুপায় হয়ে সেখানে বাসা ভাড়া করে থাকছে। বান্দরবনেও তাই অবস্থা। আবার পার্বত্য চট্টগ্রামে যেহেতু ভূমি স্ক্যারসিটি আছে, সেখানে তারা গিয়েছে, এবং সেখানে যেটা দীর্ঘমেয়াদী যেটা করতে হবে, আপনার যে বছর অনেক হলো 2017 মনে হয়, মানে হলো ভূমিধস হলো, অনেকগুলা মানুষ মারা গেল। তখন আমি ওখানে গিয়েছিলাম, তো ওই পাহাড়ে সবাই বলছে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে, তাই হয়েছে এরকম। তো ওই পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে আমরা দূরের মিজোরামের পাহাড়ও দেখতে পেলাম, সেখানে কিন্তু ভূমিধস হয়নি। কেন আমার এখানে হলো? আমরা যে একটা বনায়ন করতে গিয়ে ভুল গাছ লাগিয়েছি, যেখানে যেখানে আপনার সেগুন গাছ ছিল, সেখানে সেখানে ভূমিধস হয়েছে। তো ওটাও তো ওই গাছের জন্য ওই ভূমিটা তৈরি ছিল না। আমাদের সেই জিনিসগুলো একটু ভাবতে হবে, কোনটা ওই এলাকার জন্য উপযুক্ত। আর একটা কথা আমি একটু বলতে চাই সময় নিয়ে, সেটা হলো আমাদের তরুণ সমাজকে
এগিয়ে আসতে হবে আসলে এর কোনো বিকল্প আকৃষ্ট করতে হবে এই সমস্ত কাজে যোগদান অসংখ্য করার জন্য। ধন্যবাদ জনাব গওহার মুয়ারা আপনাকে এবং সেই সাথে মোহাম্মদ রফিকুল আলম আমাদের এই আলোচনায় আপনারা অংশ নিয়েছেন। চমৎকার একটি আলোচনা বিশ্লেষণ আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এভাবেই থাকুন এটিএন নিউজের সঙ্গে এবং নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।